জুলাই সনদ নিয়ে বাংলাদেশের রাজনীতির নানা ঘরে একটা আগুন আগুন ভাব। সে আগুনের মধ্যে বিমানবন্দরে আগুন নিয়ে ব্যস্ত ছিল সবাই, কিন্তু আগুনটা উত্তাপটা যে ছড়াবে, কারণ যাদের কারণে এই সনদ, সেই সংগঠন এনসিপি এখানে ছিল না। এনসিপি এমন একটা মন্তব্য করেছে, এই সনদে যারা স্বাক্ষর করেছেন তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই সনদের সঙ্গে জড়িত যারা, তাদের মেয়াদও বাড়ানো হয়েছে। আবার আলী রিয়াজ বলেছেন এখানে কোনো সংশোধনের সুযোগ থাকবে না, কিন্তু স্বাক্ষরের সুযোগ থাকবে। জুলাই সনদের খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের প্রিয় একজন আলোচক মাসুম বিল্লাহ অধ্যাপক, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। মাসুম ভাই, আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আপনি কিভাবে শুরু করতে চান? এটা গোজামিল না সীমাবদ্ধতা, কিভাবে শুরু করবেন আপনি? এটা হতাশাজনক। আইনের একজন ছাত্র হিসেবে বা সাংবিধানিক আইনের একজন নিবিষ্ট পাঠক হিসেবে আমার কাছে এটা অত্যন্ত মর্মবেদনার। পৃথিবীতে খুব কম দেশই আছে যাদের সাংবিধানিক ঐতিহ্য এতটা সমৃদ্ধ বাংলাদেশের মতন। হ্যাঁ, আমাদের দেশটা হয়তো ধনে মানে অত বড় নই, কিন্তু আইনের অভিজ্ঞানে আমরা কিন্তু বাড়ি ভাই পৃথিবীতে নানানভাবে প্রাগ্রসর একটা জাতি, এবং অনেক ক্ষেত্রে আমরা পথ দেখানিয়া একটা জাতি। একেবারে সৃষ্টির শুরু থেকে, মাতৃ জঠর থেকে, ঠিক আছে না? বাংলাদেশ সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যারা যুদ্ধক্ষেত্রে রক্ত দিয়েছে, আর একটা হলো আইনের অলিতে গলিতে, আন্তর্জাতিক আইনের প্রতিটা বাঁকে আর সাংবিধানিক আইনের প্রতিটা বাঁকে অবদান রেখে বাংলাদেশের জন্ম হয়েছে। এটা আন্তর্জাতিক আইনবেত্তারাও স্বীকার করে নিয়েছে। এজন্য আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা হলো আমাদের জেনেসিস অফ বাংলাদেশ কনস্টিটিউশন, বাংলাদেশ সংবিধানের উদ্গাতা। আপনি কলকাতার ডাকসাইটে আইনজীবী সুব্রত রে চৌধুরী, তার নাম শুনেছেন? সুব্রত রায় চৌধুরী বই লিখেছিলেন, ওটা ওই 1972 সালেই প্রকাশিত। বইটার নাম আছে জেনেসিস অফ বাংলাদেশ। এখন ইন্টারনেটে কপি পাওয়া যায়। তো জেনেসিস অফ বাংলাদেশে দেখিয়েছেন যে কিভাবে আন্তর্জাতিক আইনগত দিক দিয়ে বাংলাদেশের জন্ম, তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যায় না। ওই 2009-এও কসোভো উপদেশ মামলায় আন্তর্জাতিক আদালত যে কথা বলেছে, ওইটা বাঙালিরা ট্রান্সলেট করছে হচ্ছে ওই 1971 সালে, রাইট টু সেলফ ডিটারমিনেশন এবং একপাক্ষিক স্বাধীনতা ঘোষণার বৈধতা। ওইটা হলো সুব্রত রায় চৌধুরীর শব্দ, জেনেসিস অফ বাংলাদেশ। এটা জাস্টিস বদরুল হায়দার চৌধুরী, যার কন্যা জাস্টিস নাইমা হায়দার, রাইট, হাইকোর্টের সর্বশেষ সম্ভবত অ্যাপেলার ডিভিশনও ছিলেন। তো জাস্টিস রাষ্ট্রপতি ইলেকশন করেছিলেন। ইয়েস, 91-এ আওয়ামী লীগের ঠিক বাট সমর্থনে রাষ্ট্রপতি পদপ্রার্থী ছিলেন। তো বদরুল হায়দার চৌধুরী 8th অ্যামেন্ডমেন্ট কেসে, যে মামলাতে এরশাদ 6টা হাইকোর্ট ভেঙে দিয়েছিল, হ্যাঁ, হাইকোর্ট ভেঙে 6টা জায়গায়, সেইখানে এই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে বলেছেন জেনেসিস অফ বাংলাদেশ কনস্টিটিউশন। এটা আপনার প্রোগ্রামে গতকাল
এটা ব্যারিস্টার আমিরুল ইসলামের আর্গুমেন্ট। কেননা আপনি জানেন যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মূল অথর ব্যারিস্টার আমিরুল ইসলাম। এবং আমাদের সংবিধানের যে অতক্ষণি নেচার, ইংরেজি শব্দ এটা, মানে লাটিন থেকে এসছে, যে স্বজাত, আমি এটার বাংলা করছি স্বজাত সংবিধান, স্বয়ংভূ সংবিধান। স্বয়ংভূ শব্দটা দিয়েছেন হচ্ছে জাস্টিস গোলাম রব্বানী। অর্থাৎ যে সংবিধানের উপাদান, শেকড়, এটা মাটিতে, আমার নিজের মাটিতে গ্রথিত। ঠিক আছে না? আমার দেশের যে রাজনীতিকরা, যারা নাকি ওই পকেটে কাকই চিরুনি নিয়ে, যারা পাঞ্জাবি পরে, যারা স্যান্ডো গেঞ্জি গায়ে দেয়, যারা এরকম একটা হাতে ব্যাগ রাখে রেডি, কোন সময় অ্যারেস্ট হয়ে যাবে, এই রকমের ঘর্মাক্ত রাজনীতিকরা আমাদের সংবিধান বানিয়েছেন। ঠিক আছে? এবং এটা হলো আমাদের মাটিতে বোনা সংবিধান, আমাদের সংস্কৃতিতে বোনা সংবিধান। আমরা আমাদের সংবিধান লিখেছি। ঠিক আছে? ওইটা ওই থমাস জেফারসন বা মেডিসনদের মতন না। কেমন? তো এই সংবিধান জাস্টিস বদরুল হায়দার চৌধুরী ওই ৭৪ সালেও, তখন হাইকোর্টের বিচারপতি, একটা এটি মৃধা কেস, সেখানে বলেছিলেন দ্য এন্ড অফ দ্য কনস্টিটিউশন ইজ হিউম্যান হ্যাপিনেস। আর আমাদের এই সংবিধান ১৫৩টা অনুচ্ছেদ। পৃথিবীতে আমেরিকার সংবিধানে ৭টা অনুচ্ছেদ, সবচেয়ে ছোট সংবিধান, কিন্তু ২৩০ বছরের উপরে বেঁচে আছে। আর ভারতের সংবিধান বড়, ৫০০-র বেশি আর্টিকেল, আর আমাদেরটা হচ্ছে ১৫৩। ১৭ বার সংশোধনী হয়েছে, মূল খোল নলচে বারে বারে পাল্টানো হয়েছে। সর্বশেষ 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধানের মূল চরিত্র অনেকটাই আমরা ফেরত আনতে পেরেছিলাম। তার মধ্যে হচ্ছে এই ২৪-এ সংবিধানের আলাপ, যে ৭২ সালের সংবিধান নাকি আর টেকে না, আর যাচ্ছে না। তো আপনারই প্রোগ্রামে আমি বলেছিলাম যে আধুনিক সাংবিধানিক আইনবেত্তারা, কম্পারেটিভ কনস্টিটিউশনালিস্ট যারা আছেন, মার্ক টাসনেট বলেন বা অন্যান্য বিখ্যাত যেসব কম্পারেটিভিস্ট থিওরিস্ট আছেন, বা ব্রুস অ্যাকারম্যান বলেন, তারা বলছে যে সংবিধানের কতকগুলো অ্যাপ্রোচ হয়। একটা হলো, মূলটা হলো আপনার অরিজিনালিস্ট অ্যাপ্রোচ, মানে আমার অরিজিনাল যখন বানিয়েছি যে ইন্টেন্টে, সেটা আমার থাকতে হবে, এটা আমি বাদ দিতে পারবো না। ঠিক আছে না? আর একটা হলো লিভিং ট্রি কনস্টিটিউশনালিজম, মানে অ্যাজ ইউ গো, যখন সময়ের প্রেক্ষাপটে, ইতিহাসের বাঁকে বাঁকে, হ্যাঁ, প্রতিটা পরতে পরতে নতুন কোনো কিছু সমাজ দেখতে পায়, তখন সংবিধানে পরিবর্তন লাগে। এটা হলো লিভিং ট্রি কনস্টিটিউশনালিজম, বা এটাকে আর একটা বলতে পারি যে প্রাগম্যাটিক কনস্টিটিউশনালিজম। দুইটার সমন্বয় লাগে। এটা কানাডিয়ান জুরিসপ্রুডেন্সে আছে। আমি একটু আলোচনাটা একটু একাডেমিক করতে চাচ্ছি, কারণ লেট আস বি ভেরি সিরিয়াস, বিকজ আমরা আসলেই একটা সন্ধিক্ষণে উপস্থিত। আমি ওই ডক্টর ইউনূসের সন্ধিক্ষণ বোঝাচ্ছি না, বা আলী রিয়াজের সন্ধিক্ষণ বোঝাচ্ছি না। আমরা সন্ধিক্ষণ বোঝাচ্ছি যে আমাদের রক্ত, ঘাম, অশ্রু দিয়ে লেখা সংবিধান, ৩০ লাখ মানুষের রক্ত দিয়ে লেখা সংবিধান, তারা সেটা বাদ দিতে চায়। হ্যাঁ, বলছে যে আহমেদ ইমতিয়াজ বুলবুলের এরকম একটা গান আছে যে, ওরে এমন দেশ হয় কোথায়, ৩০ লক্ষ প্রাণ ঘুমায় রে গাছেরই তলায়। ওরে এমন ফুলের বাগান হয় কোথায়, ৩০ লক্ষ প্রাণ ঘুমায় রে গাছেরই তলায়। এইরকম হচ্ছে আমাদের দেশ, সেই দেশের একটা সংবিধান। বঙ্গবন্ধু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সমাপনী অধিবেশন, সেই সমাপনী অধিবেশন ৭২ সালের ৪ঠা নভেম্বর, যেদিন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়, একটা মনোগ্রাহী ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের একটা উল্লেখযোগ্য উক্তি হচ্ছে
যে এই সংবিধান শহীদের রক্তে লিখিত এবং তা বাংলাদেশ জাতির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। তারা আমাদের এই আইনি ঐতিহ্যকে পদদলিত করতে চায়, অবদমিত করতে চায়, বাদ দিয়ে দিতে চায়, বাদ দিয়ে এই জাতিকে ব্যাংক্রাফট জাতিতে রূপান্তরিত করতে চায়। এবং জাস্ট এই জুলাই সনদ নামে অদ্ভুত কিসিমের একটা এনজিও রিপোর্ট দিয়ে আমাদের সাংবিধানিকতার এই যে সমৃদ্ধ ধারা, এই ধারাটাকে তারা রুদ্ধ করে দিতে চায়। সুতরাং একজন কনস্টিটিউশনালিস্ট হিসেবে এবং সংবিধান আইন বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে এই জুলাই সনদের এই প্রচেষ্টা আমার কাছে অত্যন্ত হতাশার। এটা আমাদের দেশের যে সংবিধান প্রণেতারা, আমাদের সংবিধানের পিতৃগণ, ইংরেজিতে বলে ফাউন্ডার্স অফ দি কনস্টিটিউশন, দি ফ্রেমার্স অফ দি কনস্টিটিউশন, it is a travesty to their sagacity. It is a travesty to the collective wisdom of Bengali nation. তাদের যে প্রাজ্ঞতা, তাদের যে বিবেচনা শক্তি, তার উপরে এটা চরম আঘাত। সুতরাং জুলাই সনদ, কোট অ্যান্ড আনকোট, এটাকে কোনো মতেই চার্টার বা সাংবিধানিক দলিল হিসেবে স্বীকৃতি দেবার কিছু নাই। কেননা এখানে সাংবিধানিক রিফর্মের কতকগুলো প্রপোজাল, কতকগুলো আছে পলিসি প্রপোজাল, কতকগুলো আছে ইনডেমনিটি প্রপোজাল, আর কতকগুলো আছে অবারিত ক্ষমতা অনির্বাচিত আনডিফাইন্ড এন্টিটির কাছে দিয়ে দেওয়া। এহেন একটা আনআইডেন্টিফাইড দলিলকে, এহেন একটা শূন্যের উপরে ভিত্তি করে তৈরি করা দলিলকে, জনগণের মতামত ছাড়াই প্রণীত একটা দলিলকে একজন সংবিধান আইনের ছাত্র হিসেবে স্বীকৃতি দেবার প্রশ্ন ওঠে না। এটা আমাদের জাতির অহমিকার উপরে চপেটাঘাত। সংবিধানটা নিয়ে যখন যে ছেলেটা প্রথম কথাবার্তা বলতে শুরু করছিল, সে অনেকদিন কথা বলে না, কিন্তু মাহফুজ যে ছেলেটা, তখন বলছিল এটা মুজিববাদী সংবিধান, তখন বলছিল এটা আওয়ামী লীগের দলীয় ম্যানিফেস্টো, জাতীয় সংবিধান না। তো কোথায় এখন? তো আর তার কণ্ঠ শোনা যাচ্ছে না। সে তো এখন নিজে হতাশাগ্রস্ত, তার চাকরি যায় আছে কি নাই, সে তো তারাই তো নাই এখন। তাহলে কি হলো? সমগ্র বিভ্রান্তি এবং শূন্যতা আমাদেরকে গ্রাস করে তুলল। আর হি ইজ মিসকনসিভড। শুধুমাত্র মাহফুজ আমাদের ছাত্র সমতুল্য, তার পড়াশোনা, তাদের একজন মেন্টর ফরহাদ মাজার, উনি বলার চেষ্টা করেছিলেন যে একটা ভুল কনসেপ্ট আমাদের মাঝে আছে, সংবিধান আইনজীবীরাই সংবিধান শুধু বুঝে, আর কেউ সংবিধান বুঝে না। ডক্টর কামাল সহ এদেরকে ইয়ে করার জন্য কথাটা বলছিলেন। এমন শাহদিন মালিককে আনা হয়, শাহদিন মালিককে যখন আবার বাদ দেওয়া হয়, এই ধারা ছিল আইনজীবী মানেই সংবিধান বুঝে না। আপনি কি মনে করেন এটা? হ্যাঁ, মাঝখানে শুনতে পাইনি, আপনি যদি আবার একটু আপনার কথা দিতে করেন। শাহদিন মালিককে যখন প্রথম তো সংবিধানের শাহদিন মালিককে চিন্তা করা হচ্ছিল, শাহদিন মালিককে যখন বাদ দেওয়া হয় তখন ওই কথাটা এসেছিল এখানে, শাহদিন মালিক ৭২ সংবিধানের কথা বলে ফেলছিলেন, এর জন্য ওনাকে বাদ পড়লেন। আর হচ্ছে ওদের মেন্টর, এই মাহফুজদের মেন্টর ফরহাদ মাজার বলছিলেন আমাদের এখানে একটা রং কনসেপ্ট চালু আছে,
আইনজীবীরা সংবিধান বুঝে, আর কেউ সংবিধান বুঝে না। এর জন্য তারা ডক্টর কামালের সংবিধানকে করতে চায়, নতুন করে লিখতে চায় সেটা। কয়জন আইনজীবীর সাবমিশন এখানে তো কোনো আইনজীবী নেই। হ্যাঁ, এখন ফরহাদ মাজার পড়েছেন। এটা একটা অজ্ঞতাপ্রসূত বক্তব্য। বাংলাদেশের কত প্রাতঃস্মরণীয় সাংবিধানিক আইনবেত্তা আছেন। মাহমুদুল ইসলাম, তাই না, প্রয়াত অ্যাটর্নি জেনারেল আমিনুল হক পকেটে তুতে নিয়ে ঘুরে বেড়াতো বাড়ি ভাই, কপার সালফেট, যে এরশাদ যদি ছাড়া পায় তাহলে সেই দিনই আদালতে তুতে খেয়ে আশরারুল হোসেন, তাই না, এসর পল, সিরাজুল হক, ব্যারিস্টার আমিনুল ইসলাম, তাই না, কত প্রাতঃস্মরণীয় আমাদের বিচারকরা আছেন, আমাদের সাংবিধানিক আইন বিজ্ঞানকে ঋদ্ধ করেছেন। জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, তাই না, জাস্টিস মুস্তাফা কামাল, জাস্টিস এটিএম আফজাল, কত মানুষজন আছেন, এত সুন্দর সুন্দর রায় দিয়েছেন তারা। উনি কয়টা রায় পড়েছেন? এদেরকে আমরা সবাই, তাই না, দেখেছি অষ্টম সংশোধনের হিয়ারিং এর সময়। তো এটা এমিকাস কিউরির যে নিয়োগ করে আদালত, তারা সবাই কিন্তু এখানে এমিকাস কিউরি হিসেবে এসেছিলেন। আর তাছাড়া আমাদের এখনো যে সকল ছেলে মেয়েরা তারা শিক্ষকতায় থাকুক অথবা প্র্যাকটিসে থাকুক, পৃথিবীর নানান দেশে অধ্যয়ন করছে কম্পারেটিভ কনস্টিটিউশনালিজম নিয়ে, তাদের লেখাগুলো পড়ুক না কেন, তারাই বলুক। তারা পড়লে বলবে যে এই জুলাই সনদ নামে যেটা হচ্ছে এটা আসলে গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এভাবে আমাদের একটু ভাই এখানে আপনার যতটা আপনি ফলো করেছেন, এখানে গোজামিল গুলা বা ছল চাতুরি হচ্ছে যারা স্বাক্ষর করতে গেছে, স্বাক্ষরের আগে বলা হয়েছে ওই যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা 10 এপ্রিলে ওইটা আছে, স্বাক্ষর করতে গিয়ে তার ওইটা পায় নাই। তার মানে হচ্ছে ওই যে ওই বনফুলের গল্পের মতন, যে একটা ছেলে ক্যানভাস যে দেখে ক্যানভাস আর ওষুধ বিক্রি করছে, তাই না, দাঁতের ওষুধ, তারপরে এই ত্বকের ওষুধ ইত্যাদি ইত্যাদি। তখন সেই ক্যানভাসার গিয়ে সেই আমাদের একজন রাগান্বিত ছবির যে মূল চরিত্র ভৈরব তার নাম, সে গিয়ে সেই ক্যানভাসকে মাসে থাপ্পড় মেলে দাঁতগুলো পুরো খুলে গেছে, অথচ একটু আগেই সে দাঁতের মাজন তার ক্যানভাস করছিল যে এটা দাঁত দিয়ে মাজলে সবকিছু ভালো হয়ে যাবে। তো ওই রকম সবকিছু খুলে পড়ছে, ঠিক আছে না, এই মিথ্যের বেসাতি। তো মূল রাজনীতিটা এটা নিয়েই, যে স্বাধীনতার ঘোষণাপত্র কেননা এই যে জিয়াকে ওরা ঘোষক বলে বারে বারে দাবি করে, একটা জায়গায় গিয়ে হেরে যায় ঐতিহাসিক একটা দলিলের কাছে, তার নাম হচ্ছে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, প্লাস হচ্ছে ডেটটা, এবং 26শে মার্চ 27শে মার্চ, রাইট। কেননা 17 এপ্রিলের এই যে রেড আউট এবং 10 এপ্রিলের যে মুজিবনগরে সরকারে বা আমাদের যে স্বাধীনতা কালীন সময়কালীন যে সরকার, বাংলাদেশের প্রথম সরকার, সেইখানের যে প্রোক্লামেশন, সেখানে লেখা আছে যে 26 তারিখে 7.5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা বাংলাদেশের মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠাকল্পে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। এইটা হচ্ছে তাদের বাধা, সুতরাং এইটা তারা সরিয়ে দিতে চায়। মওদুদ আহমেদ এটা সরিয়ে দিয়েছিল, ঠিক আছে। আব্দুল মতিন খসরু এটা প্রথম সংবিধানের সাথে অ্যাটাচ করে দিয়েছিলেন যাতে আর এটাকে তারা বাদ না দিতে পারে, ঠিক আছে না। এবং তারা যতবারই এসেছে এইভাবে তারা বাদ দিয়েছে। অবশেষে এই 2011 সালে অন্যান্য আরো অনেকগুলো অ্যামেন্ডমেন্ট, শুধু তত্ত্বাবধায়ক সরকার না, 15th অ্যামেন্ডমেন্টে আরো অনেক কিছু কিন্তু অ্যাড করা হয়েছে। তার মধ্যে এটা একটা যে
annexing the proclamation of independence, এটা যাতে তারা বাদ না দিতে পারে। 150 নম্বর অনুচ্ছেদে 3টা জিনিস, একটা হলো বঙ্গবন্ধুর 26শে মার্চের যে ডেক্লারেশন, আর একটা হচ্ছে এই 10ই এপ্রিলের ঘোষণাপত্র, আর একটা হচ্ছে 7ই মার্চের ভাষণ। এটা অ্যাড করলে মূল্য কি? মূল্য হচ্ছে যাতে করে জেনারেল জিয়ার মতন আর কোনো সামরিক শাসক এসে মুখের কথা দিয়ে সংবিধান চেঞ্জ না করতে পারে। ঠিক আছে, এই জন্য এখন আপনার এইটা তারা বলতেছে যে না, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমরা রাখছি, বাকি দুটো বাদ দিচ্ছি। কিন্তু প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সেই তো বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার কথা বলা আছে, তাহলে আপনি কিভাবে বাদ দেবেন? আর 7ই মার্চের ভাষণ কেন বাদ দেবেন? তাদেরই মনা বিচারপতি জাস্টিস মতিন বাংলাদেশের আনরিটেন কনস্টিটিউশনালিজম বই লিখছে, সেখানে তো বলছে যে লাহোর প্রস্তাব, তারপরে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, 66-র 6 দফা, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, দে আর দি সোর্স অফ বাংলাদেশ কনস্টিটিউশন। তাহলে আপনি বাদ দেবেন কেমন করে? 2004 সালে এইটা আপনার স্মরণ হওয়ার কথা, সেটা হলো এই প্রফেসর এমাজউদ্দিন আহমেদ সহ কিছু বিএনপি মনা বুদ্ধিজীবীদেরকে নিয়ে এই হাসান হাফিজুর রহমান সম্পাদিত যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার যে দলিলপত্র তা এডিট করতে দিয়েছিল, লক্ষ টাকা মানে টাকার প্রজেক্ট। সেই প্রজেক্টে তারা একটা জিনিস ঢুকাই দিয়েছে যে বঙ্গবন্ধুর ওই স্বাধীনতার ঘোষণা 25শে মার্চ রাতে, সেই স্বাধীনতার ঘোষণা তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে এই ঘটনা যখন রাজনৈতিক পরম্পরায় কারো নজরে আসেনি, 2009 সালের দিকে নজরে এসছে কোর্টে। আব্দুল সালাম নামে এক মুক্তিযোদ্ধা এটা চ্যালেঞ্জ করছে যে এটা কিভাবে হলো। তখন আদালত দেখলেন যে এখানে ইতিহাস বিকৃতি হয়েছে এবং স্বাধীনতার ঘোষণাপত্রের বিকৃতি হয়েছে। তখন কোর্ট এটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করে। জাস্টিস এবিএম খায়রুল হক এবং তার আরো একজন জাজ ছিলেন। খায়রুল হকের প্রতি বিএনপির গোসা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার মামলা থেকে না, তারও আগে এই মামলা থেকে, যে কেন খায়রুল হক বলছিল ইটস নট জিয়া, ইটস বঙ্গবন্ধু who declared the independence of Bangladesh. So this is not merely a testimony of history, but constitutionally it is well established and recognized that Bangabandhu is the father of the nation and the declarer of independence. সুতরাং সেটাকে তারা ভয় পায়, এই জন্য তারা এইগুলো হয় এটা রাখে ওটা রাখে বাদ দিতে চায়। তাদের মূল রিজার্ভেশন হলো তারা মুক্তিযুদ্ধকে ওন করে না, তারা বাংলাদেশকে একটা হালবিহীন নাবিক বা পালবিহীন নৌকোর মতন ছেড়ে দিতে চায়। সেই জন্যই তারা এটা এই ছল চাতুরির আশ্রয় নেয়। এখন যদি আপনার প্রশ্ন না থাকে, আমি কতকগুলো এই জুলাই সনদ কেন কনস্টিটিউশনালি অ্যাকসেপ্টেবল না আমি দর্শকদের বলি, কেননা এটা বেশ কিছু আলোচনা হয়েছে, অনেকেই অনেক কথা বলেছে। গোজামিল বলবেন না সংবিধানে অ্যাকসেপ্টেবল না? এটা আমি এই দুটো মিলিয়েই বলছি, এটা তো সাংবিধানিক দলিল হিসেবে এটা উত্তীর্ণ না। ইট ইজ নট এ কনস্টিটিউশনাল ডকুমেন্ট এট অল। বড় জোর এটা আগের একটা প্রোগ্রামে আপনাকে বলেছিলাম যে আমাদের ছাত্রদের অ্যাসাইনমেন্টের মতন, বা ঠিক আছে এটা একটা কোম্পানির মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং থাকে না, এমওইউ। দিস ইজ এ কাইন্ড অফ এমওইউ, যেখানে প্রথমে আরেকটা বিষয় একটু টাচ করবেন। প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন, আমরা এর মাধ্যমে সভ্য হয়েছি, আমরা আগে বর্বর ছিলাম। ও তো মানে ভীমরতি হলে যা হয়, হ্যাঁ, তিনি নিজে খেই হারিয়ে ফেলেছেন। ডুবন্ত মানুষ খড়কুটো পেলে সেই খড়কুটো ধরে আঁকড়ে ধরতে চায়। এটা দুইটা পলিটিক্স থাকতে পারে বাড়ি ভাই। একটা হলো আপনি যেটা সন্দেহ করছেন যে নির্বাচনটাকে কোন রকম একটা ঘোল পাকিয়ে ওদেরকে ডেলিভারেটলি বাইরে রেখে একটা কিছু করা, যে আমার তো এর হাতে নেই। এই লোকটা ডিপ ইন দি হার্ট ভেরি টিমিড,
এবং বাংলাদেশটার কিন্তু সর্বনাশ করে ছাড়বে, অলরেডি ছেড়েছে। এটা একটা। আর একটা হলো যে আসলেই খেই হারিয়ে ফেলেছে। মানে তিনি জানেন না যে তিনি কি বলছেন। কালকে 3টি অসংলগ্ন কথা তার বক্তৃতায় আপনি খেয়াল করেন। বলছে সারা পৃথিবী বাংলাদেশের যুবকদেরকে নেওয়ার জন্য ছায়া আছে, এটা একটা কথা। আর একটা বলছে যে আমরা বর্বরতা থেকে সভ্যতার দিকে গেলাম। তো আমাদের এই সংবিধানের এই ইতিহাস, এটা বর্বরতার ইতিহাস? মুক্তিযোদ্ধাদের ইতিহাস একটা বর্বরতার ইতিহাস? আমাদের যে 15th অ্যামেন্ডমেন্ট, যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের যে মূল 4টি ভিত্তি, অরিজিনাল 4 পিলার্স অফ দি কনস্টিটিউশন, সেটা আমরা রিভাইভ করেছি। সেটাকে আপনি বাদ দিতে চাচ্ছেন, সেইটা বর্বরতা নাকি এইটা বর্বরতা? ঠিক আছে না? আর একটা সাথে সাথে সমুদ্রে চলে গেছে, বলছে সমুদ্রের সম্পদ। শেখ হাসিনার ধার করা কথাবার্তা কোনো রিকগনিশন নাই। তাহলে মিলল না তো, কোথায় আপনার সনদ আর কোথায় আপনার সমুদ্র? এটার কোনো উক্তি তো মিলল না তো। এখন আপনি আসেন, তার যে সহযোগী, তার যে কোলাবোরেটর আলী রিয়াজ, ডক্টর স্বাধীন মালিক বলছেন যে জীবনে সম্ভবত আমি একটা পুণ্য করেছিলাম যে আমাকে তারা বাদ দিয়েছে, কি মনে করে। আমার ধারণা ডক্টর স্বাধীন মালিকের ওপিনিয়নও কিন্তু এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেত, আপনি প্রায়শই দেখবেন, এবং তাদের হয়েই কিন্তু ডক্টর মালিক কাজ করেছেন। কিন্তু আমার ধারণা এক জায়গায় তারা তাকে বিশ্বাস করতে পারে নাই। এই কারণে ডক্টর মালিক ইন হিজ হার্ট ইজ এ ভেরি ভেরি এস্টাবলিশড কনস্টিটিউশনালিস্ট, একজন সাংবিধানিক বেত্তা ভেতরে, তাই না? সুতরাং তাকে তারা বিশ্বাস করতে পারেনি। এবং আপনার মনে আছে যে শেখ হাসিনার কোট অ্যান্ড আনকোট পদত্যাগ প্রসূত যে অনিশ্চয়তা, তার মধ্যে উনি একটা ইন্টারপ্রিটেশন দিয়েছিলেন যে যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, রাষ্ট্রপতির নেক্সট রিকোর্স হচ্ছে যে দ্য নেক্সট পারসন হু কমান্ডস দি মেজরিটি অফ দ্য পার্লামেন্ট। এই ক্ষেত্রে উনি ওপিনিয়ন দিয়েছিলেন যে সর্বজনগ্রাহ্য এমন একজন রাজনীতিক, তিনি এমপি আছেন, এমন ভাবে একজন ব্যক্তিকে যিনি সবার কাছে গ্রহণযোগ্য হবেন, এরকম একজন রাজনীতিকের কাছে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে। তাতে হতো কি? তাতে আমাদের দেশের রাজনীতি এত অনিশ্চয়তায় পড়তো না, তাতে আমাদের দেশের ভাগ্য এত অনিশ্চয়তায় পড়তো না। কেমন? সেই থেকে তারা তাকে অবিশ্বাস করা শুরু করলো এবং তাকে সম্ভবত চেয়ারম্যান করতে অস্বীকৃতি জানিয়েছে। তো তিনি বলেছেন যে এই যে জুলাই সনদ, এটা হচ্ছে মই দিয়ে আসমানে বা চাঁদে যাওয়ার স্বপ্নের মতন। এই প্রফেসর আলী রিয়াজ কালকে বলতেছে যে এইটা নাকি রাষ্ট্র, রাজনৈতিক দল আর নাগরিকদের মধ্যে উপনীত একটি সামাজিক চুক্তি। একটা ক্লাস নিচ্ছে, উনি মনে করেন যে সবাই বোধহয় অশিক্ষিত, পড়ালেখা করে না কেউ। আমেরিকার ইলিনয় ইউনিভার্সিটির পোলাপানও পড়ালেখা করে না। উনি যে সরকার রাজনীতি বিজ্ঞানের হনুলুল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে না, তো পিএইচডি থিসিসটা ছাপায় না কেন? জেনারেল জিয়ার সামরিক শাসনকে সমালোচনা করে লিখছে না, তাই না? সে কথা আমি পরে আসতেছি। এখন 3টা বলছে যে এখন আপনি দেখেন যে এই যে সামাজিক চুক্তি মতবাদ, এই চুক্তি মতবাদই তো সে জানে না, যেখানে নাগরিকরা নিজেদের অধিকারের কিছু কিছু রাষ্ট্রের কাছে সারেন্ডার রাখে। সামাজিক একটা দেশ তখনই ভালো হয় যখন নাগরিকরা তাদের সর্বোচ্চ অধিকার দাবি করে না, বরং কিছু কিছু অধিকার কি করে, ছাড় দিয়ে রাষ্ট্রের কাছে গচ্ছিত রাখে। রাষ্ট্রও কিছু কিছু প্রতিশ্রুতি দেয় যে আমি এই সুশাসন দেব, এই গভর্নেন্স দেব, তাহলে চুক্তি হয় রাষ্ট্র বনাম নাগরিক। এখন সে বলতেছে কি যে রাষ্ট্র, নাগরিক এবং রাজনৈতিক দল কারা বাড়ি ভাই? রাজনৈতিক দলগুলো তো মানুষেরই প্রতিনিধি। তাহলে ইউ আর ডিফারেন্সিয়েটিং বিটুইন পিপল
and the political parties, তাহলে তাদের ডিফারেন্ট সত্তা হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে যে আলী রিয়াদ যে এই চুক্তিতে স্বাক্ষর করলেন আন্ডার হট অথরিটি, তিনি কার পক্ষে, তিনি কোন পক্ষ, তাকে কে ডেকেছে? প্রফেসর ইউনুস এই কমিটির সভাপতি, জাতীয় ঐক্যমত্য, তার নিজের সরকারের তো কোনো বৈধতা নেই। ইন দ্যাট সেন্স তারও কিন্তু রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করবার ক্ষমতা নাই। রাষ্ট্রের পক্ষ হয়ে সাইন দেওয়ার লিগাল অথরিটি ডক্টর ইউনুসের নাই। তারপরেও ধরে নিলাম যে সে কি করছে, যে রাষ্ট্রের উপদেষ্টা হিসেবে সে স্বাক্ষর করলো। আলী রিয়াজ কিভাবে স্বাক্ষর করলো? সে কোন পক্ষ? নাগরিকদের পক্ষে কে স্বাক্ষর করেছেন? আর রাজনৈতিক দলগুলো যে জামাত ইসলামী, জীবনের সংবিধান তো চোখে দেখে নাই, তাই না? আপনি তাদেরকে দিয়ে স্বাক্ষর করিয়ে আমার অরিজিনাল সংবিধানের যে শহীদের যে রক্তে লেখা সংবিধান, তার সাথে আপনি বেইমানি করলেন। বিএনপি জীবনেও তো চোখে সংবিধান দেখে নাই। নদীতে ভাঙা লোক যেমন চারিদিকে ক্ষয় দেখে, সামরিক ছাউনিতে বেড়ে ওঠা রাজনৈতিক দলগুলো সংবিধানহীনতা দেখে। আপনি যদি বাংলাদেশের সাংবিধানিকতার ইতিহাস দেখেন, তাহলে এই রাজনৈতিক দলের, ওই বামগুলোরও প্লাস বিএনপির প্লাস জামাত তো বটেই, এদের কোনো কন্ট্রিবিউশন পাবেন না। এমনকি এই যে 91 সালে যে বিএনপি ক্ষমতা এসেছিল, সংসদীয় গণতন্ত্রের যে পুনরুদ্ধার, ওই পুনরুদ্ধারের বিলটাও কিন্তু সামাদ আজাদের আনা, এই আওয়ামী লীগের পক্ষ থেকে আনা। সো দ্যাট ওয়াজ অ্যান আনউইলিং ওই ঘটনা আপনার মনে আছে কিনা? বিএনপি কিন্তু ইলেকশনের পরে ওইটার পক্ষে ছিল না। বিএনপির মাথায় ছিল খালেদা জিয়া সংসদ চালাতে পারবেন কিনা। রাইট, একদম। এমন যখন বিচারপতি শাহাবুদ্দিন হুমকি দিয়ে কিন্তু কাজটা করিয়েছে। এবং যে বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে শেখ হাসিনা হেরে গিয়েছিলেন 91-এ, 96 এসে শেখ হাসিনা কাকে রাষ্ট্রপতি করেছেন? রাষ্ট্রপতি করেছেন শাহাবুদ্দিন আহমেদ। আপনারা শেখ হাসিনা রাজনৈতিক ঔদার্যকে খাটো করতে চান? একটু ভাই প্রশ্ন করেন তো। এই প্রথম একজন রাষ্ট্রপতি বাংলাদেশে একটা পলিটিক্যাল পার্টি করছিল যে তার মেম্বার না, বাইরের লোক। দ্যাটস দ্য সিঙ্গেল। এই যে এটা কিন্তু ছোট্ট কোনো ব্যাপার না। যাই হোক, আমি আবার তাহলে কথা হলো যে এই যে এই আলী রিয়াজ ভাবেন যে বোধহয় তিনি একজন থমাস, হবস, রুশো, লক, রলস এগুলো হয়ে গেছেন। তো ঠিক আছে, তাই হয়েছেন। তাহলে কি তিনি স্বীকার করে নিচ্ছেন যে হবসিয়ান যে ফিলসফি, ওই হবসিয়ান ফিলসফিতে বলে যে কোনো দেশ যখন আইনহীনতার মধ্যে নিমজ্জিত থাকে, ইউনুসের রাজ্যের মতন, এটা ট্যাসিট রিকগনিশন অফ দি ললেসনেস। সো হবস সেই বিখ্যাত কথা বলছে যে দ্য স্টেট বিকামস পোর, ন্যাস্টি, ব্রুটিশ, সলিটারি, শর্ট। তাহলে কি তারা রাষ্ট্রটিকে সেই হবসিয়ান মতাদর্শের রাষ্ট্রে পরিণত করেছেন যে তাদের সামাজিক চুক্তির দ্বারস্থ হতে হলো? সুতরাং আপনি দেখেন যে এই যে সামাজিক চুক্তির যে বেসাতি এই আলী রিয়াজের, এটা গ্রহণযোগ্য নয়। আর একটা ব্যাপার, আমি ঠিক এটা কনফার্ম না, তাও আমি একটু মোটামুটি নিশ্চিত হয়েছি যে একই দলিলে সবাই স্বাক্ষর করে নাই, যার যার জন্য আলাদা আলাদা দলিল ছিল। তার মানে এটা কোনো এই স্বাক্ষরই হয় নাই। সে কোন জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওইটার উপর নির্ভর করছে। আর যে বাম দলগুলা আপনি খুব সিরিয়াসলি দেখেন, বাম দলগুলা কিন্তু ওই ছবির বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে, সংবিধানের অন্য বিষয়গুলো না। রাইট, রাষ্ট্র বঙ্গবন্ধুর ছবিটা তাকে ওইখানে গুরুত্ব দিচ্ছিস। ও ওই তাহলে একটা চুটকি বলতে হবে যে এক ছেলেকে এক মা খাওয়াচ্ছে, তা প্রতিবেশী হিসেবে বলছে যে ও মা, অত বড় ছেলেকে কোলে করে খাওয়াচ্ছেন। তখন মা কি বলছেন জানেন? মা বলছেন যে ও বাবা, আমার ছেলে হা করেছে তাই কত। তো আমার এই বাম বন্ধুরা, তারা যে এই প্রশ্নে একটু হা করেছে তাই কত, আপনি তাদের প্রতি ধন্যবাদ। তারা কাঁঠাল গাছে
কাঁঠাল গাছে আম চাইতে গেছেন তারা, একদম। গাছটা তো কাঁঠাল গাছ, উনি এখানে আম চান কিভাবে? আম চান। ট্রু, আমি একমত আপনার সঙ্গে। ওই পয়েন্টের আর্গুমেন্ট আমি শেষ করি বাড়ি ভাই। বলছেন তাহলে আমাদের সংবিধানটা খেয়াল করেন যে একই দলিলে কি আছে, সব আইন প্রণেতার স্বাক্ষর আছে। তো তারা যে এটাকে বলতেছে, আপনি কন্ট্রাক্ট লয়ের যে কোনো লয়ার ধরলে বলবে যে ওই নূরের জন্য এক কপি, রাশেদের জন্য এক কপি, মির্জা ফখরুলদের জন্য এক কপি, তো যার যার কপি স্বাক্ষর করে সেই নিয়ে চলে গেছে। তাহলে অল যে কমন একটা কপিতে আপনি একই জিনিসে স্বাক্ষর করলেন কিনা কেমনে বুঝবেন? তাহলে এটাকে বলে কন্ট্রাক্টের, কনসেন্টের একটা মিটিং অফ মাইন্ডস, মনের মিল, সেটা তৈরি হয়নি বিদায় দি ফান্ডামেন্টাল requirement of contract has been absent here. সুতরাং the signing ceremony has culminated into nothingness. একটা যুক্তি দিলাম। এখন এখানে এই কথাটার কি আর কি, এটা আর সংশোধন করা যাবে না, কিন্তু স্বাক্ষর করা যাবে। না না, ওটা আপনি কালকে ভোরে উঠে আর একটা দেখবেন। ওরা বলে যে নিশিনা রাইতে কিরূপ হেরিয়া উঠিলাম চমকিয়ারে। এদের এইগুলোর খুব মিল আছে ভাই। এই ইয়াজউদ্দিন আহমেদের কথা মিল আছে, মনে আছে যে রাতে রাতে উঠে থেকে অর্ডিন্যান্স জারি করতো 2007-08 সালে। তত্ত্বাবধায়ক সরকারটা গলা টিপে হত্যা করেছে ইয়াজউদ্দিন আহমেদকে দিয়ে। মনে আছে আপনার যে ষষ্ঠ অপশানে গিয়ে লাভ দিয়ে উঠলো। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে হত্যা করলো কারা? অরিজিনালি কারা করলো এটা? আজকে সবাই 16 বছর বলে, তাহলে ইয়াজউদ্দিন আহমেদকে দিয়ে যে অর্ডিন্যান্স জারি করাতো, এই ইতিহাস কি মানুষ ভুলে গেল? এই সেদিনের কথা এগুলো, আমরাই তো। ইয়াজউদ্দিন ক্যাবিনেটের মিটিং থেকে উঠে গিয়ে ফোন করতো, ফোন করে জানতে চাইতো এটা করবে কিনা। উপদেষ্টারা সেটা টের পেয়ে পদত্যাগ করে বেরিয়ে আসতো। কিন্তু এবার দ্বিতীয় যুক্তি আমি দিচ্ছি, চার্টারের যে শূন্যতা, ওইখানে 2 জায়গা লিখছে যে জনগণের অভিপ্রায় হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, আর এই সনদ নাকি জনগণের অভিপ্রায়। তাহলে আরেক ধরনের বাটপাড়ি, তারা ওই যে সংবিধানের উপর স্থান দিয়ে একটা কথা লিখছিল, ওইটা থেকে সরে এসে এই কথা আবার ভেতরে লিখে রাখছে। বলেন তো জনগণের অভিপ্রায়টা নিলেন কখন? জনগণের অভিপ্রায় মাপার জন্য তো নির্বাচন হতে হয়। কই? জেনারেল উইল অফ দ্য পিপল 50% লোক নাই, তাই না? অনেকেই ইকুয়েশন দিয়ে দেখিয়েছে যে 16টা নিবন্ধিত রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, হোয়ারাজ বাংলাদেশে আছে 52টা নিবন্ধিত রাজনৈতিক দল। তাহলে আপনি জেনারেল উইল অফ দ্য পিপল, ওই সামাজিক থিওরি যেটা আলী রিয়াদ যেটা আমাদেরকে শিক্ষা দিল, তার রিকোয়ারমেন্ট তো পূর্ণ হয় নাই। আবার এখানে একটা ফাও কথা লেখা রেখেছে। কি লিখছে? যে রাজনৈতিক দলগুলো যথোপযুক্তভাবে এই সনদ নাকি সংবিধানের সাথে যোগ করবে। কেন? ঠেকা পড়ছে? আমি আমার অরিজিনাল সংবিধানের সাথে এই 40 পেজের গার্বেজ কেন যুক্ত করব? পৃথিবীর কোথায় আছে এটা? আর যথোপযুক্ত ভাবে যুক্ত করব মানে কি? কে ডিফাইন করবে? মিয়া গোলাম পরোয়ার ডিফাইন করবে, তাই না? মাসুদ ডিফাইন করবে, শফিকুল ইসলাম মাসুদ ডিফাইন করবে, শফিকুর রহমান ডিফাইন করবে, মির্জা ফখরুল ডিফাইন করবে। হু উইল ডিফাইন যে যথোপযুক্ত ভাবে সংযোগ করা? বুঝতে পারলেন তো? এবার লিখছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা একটা সাংবিধানিক দলিলে পৃথিবীতে কোথাও এরকম নাম লিখে ঘৃণার বাক্য এভাবে লেখা থাকে? আপনি বলেন থাকে কিনা? বাংলাদেশে 54 বছরের ইতিহাসে ইন অল রেসপেক্টস শেখ হাসিনা হচ্ছেন সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রী। কি ডিজিটাল এম্পাওয়ারমেন্ট বলেন, কি উইমেন এম্পাওয়ারমেন্ট বলেন, কি জেন্ডার জাস্টিস বলেন, শিশু অধিকার বলেন, বাংলাদেশকে তুলে ধরা বলেন, ইন অল রেসপেক্টস। বুঝলাম আপনারা এটা মানেন না বা উপলব্ধি করতে পারবেন না, বুঝবেন 10-15 বছর পরে বুঝবেন যে না, বা এখনই হয়তো কিছুটা বুঝতেছেন। তাহলে এই কথাটা লিখে সাংবিধানিক দলিলে কিভাবে লেখা যায়?
Is it something acceptable? This is preposterous, absurd, unacceptable. এটা হয় না। এবং একই দলিলে বলতেছে যে ফ্যাসিস্টদের বিচার ক্ষতিপূরণ, যারা ক্ষতিগ্রস্ত হয়ে তাদের বিচার করতে হবে, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ এই বিষয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। তাহলে একটা হচ্ছে যে আমি এতদিন পরে আপনি বৈষম্যের কথা বলে আসলেন, একজনকে বলতেছেন যে ক্ষতিপূরণ বা ইনডেমনিটি এবং প্রশ্ন তোলা যাবে না, আর একটা বলতেছেন যে ফ্যাসিস্টদের বিচারে এই কর্মকর্তাদের বিচার করতে হবে। তাহলে 2009 বিবিসি রিপোর্টে এই পয়েন্টে এই ক্লজের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে এমনকি একজন আমার মতন মাস্টারকেও, প্রাইমারি স্কুলের একটা মাস্টারকেও, যারা দূরতম ভাবে একদিন শেখ হাসিনার নাম নিয়েছিল, বঙ্গবন্ধুর নাম নিয়েছিল, জয় বাংলা স্লোগান দিয়েছে, তাকে ফাঁসিয়ে দেওয়া সম্ভব। সাংবিধানিক দলিল কি কখনো এরকম রিপ্রেসিভ হয়, কালো হয়, ড্রাকোনিয়ান হয়? এটা আপনারা না বলতেছেন যে মুজিববাদী সংগঠন, মানে সংবিধান বাদ দিচ্ছেন, তো আপনি কি বানাচ্ছেন এটা, রাইট? এটা একটা পয়েন্ট। এইবার আসেন ইতিহাসের প্রশ্ন। কোন ইস্যুতে একজন নাগরিক হিসাবে আমি যদি সংক্ষুব্ধ হই, আমি তো আদালতের কাছেই যাব। এমনকি এই যে আমি তাদের মনে হয় বলবো, ডক্টর রিদওয়ানুল হক আমার শিক্ষক সমতুল্য, ফাউন্ডিং অফ বাংলাদেশ কনস্টিটিউশন বই লিখেছেন, তিনিও আর্গিউ করেছেন যে এটা হয় না রে, এটা হয় না, ঠিক আছে না? তো এখন সংবিধানের যে কোনো বিধানও, অ্যামেন্ডমেন্টও যদি সংবিধানের সাথে না যায়, তাহলে যে কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করতে পারে। আর সেখানে এই জুলাই সনদ তো কোন একটা ডকুমেন্ট, বুঝতে পারছেন যে তার ওজন কতদূর। এখন ইতিহাসের প্রশ্নগুলোতে আসি। 6 দফার নাম নেয় না, বলে যে স্বায়ত্তশাসন। এরা 6 দফা কি জিনিস জীবনে পড়েই দেখে নাই। 6 দফা is another definition of independence. বঙ্গবন্ধু বলতেন যে কত নেছো, কত দেবা, কবে যাবা, তাই না? এইটা তাহলে 70-এর নির্বাচনে কারা অংশ নিয়েছে বলে না। 75-এ নাকি বাকশাল করে বঙ্গবন্ধুরে হত্যা করার সাথে সাথে সেই সিস্টেমটা কলাপস করছে। তাদের প্রিয় খুনি তো স্বীকার করছে যে প্লটিংটা আগের। সাথে সাথে লাভ দিয়া গেছে হচ্ছে 79 সালে, বলছে যে বহুদলীয় গণতন্ত্র চালু হয়। আলিরিয়া যে নাকি থিসিস লেখছে এই লেট 70s বাংলাদেশের সামরিক স্বৈরতন্ত্র নিয়ে, তার কলম দিয়ে এই কথা লেখা হলো কিভাবে, আপনি আমাকে বলেন। 90-এর গণ অভ্যুত্থানের কথা এই লোক লেখে নাই। লাভ দিয়ে চলে আসছে 2006-এর 28 অক্টোবর লগি বৈঠাতে। তাহলে 2001 সালের নির্বাচনের পরে যে সিস্টেমেটিক মাইনরিটি রিপ্রেশন হলো, তারা করলো কারা? 21 আগস্ট বোমা হামলা করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পুরো ইন্টেলেকচুয়াল লাইন আপ ধ্বংস করে দেওয়ার পায় তারা, মানে করলো কারা? মমতাজউদ্দিন, মঞ্জুরুল ইমাম, শাহ এম এস কিবরিয়াকে কারা হত্যা করলো? ওই একই মডেল, 3রা নভেম্বরের মডেল। ফ্যাসিজম আপনি বলেন 15-16 বছরে, তাহলে ওগুলো কি ভাই? সারা বাংলাদেশে বোমা হামলা হলো, রাইজ অফ ইসলামিক মিলিটেন্সি, আলী রিয়াজের লেখা বই, রাইজ অফ তালেবানাইজেশন, তারই তো লেখা বই। সেই লোক এখন আমাদেরকে এটা সবক দেয়। কতটা সেলফ কন্ট্রাডিকশন আপনি ভাবতে পেরেছেন? এটা কি গ্রহণযোগ্য? বিচারক জগন্নাথ পাড়ে সোহেল আহমেদকে হত্যা করেছে তারা। সেই ধরনের একটা অবস্থা থেকে উত্তরণ হয়ে পুরো বাংলাদেশকে ট্রাকে ফিরতে হয়েছে। এইভাবে ইতিহাসের অবনমন তারা ঘটিয়েছে। তাহলে এই দলিল বাংলাদেশের ইতিহাসকে ডিফাই করে। কেন আমি এটা গ্রহণ করব?
একজন ইতিহাসের ছাত্র হিসেবে, তাই না? এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তাই না? আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি যাত্রাপালা মহুয়ার পালা থেকে, তাই না? আমি যে এসেছি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে, কত, তাই না? এটা কি আমাদের পক্ষে ভুলে যাওয়া সম্ভব বাড়ি ভাই? নাকি এটা ভুলে গিয়ে একটা জাতি তৈরি হতে পারে? ইজ ইট পসিবল? এটা তো হয় না। এটা তো সে শুধু ভোলার কথা বলছে না, বলছে এটাতে আপনি সিগনেচার করলে তারপর আপনি ইলেকশন করতে পারবেন। সিগনেচার না করলে ইলেকশন করতে পারবেন না এই দেশে। আমার আর একটা পয়েন্ট বলি, সেটা হলো যে আমাদের সংবিধানের আগে তারা লিখছে যে বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। এর মধ্যে পলিটিক্সটা কি, তার আগে আমি বাংলাদেশ সংবিধানটা একটু খুঁজে বের করি, তারপরে দর্শকদের জন্য ভালো হবে। বাংলাদেশের সংবিধান, এই যে মুখে বললাম বাড়ি ভাই, এবং বাংলাদেশের সংবিধান বেরিয়ে আসলো, ঠিক আছে? শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করছে বিধায় আপনি এই সংবিধানটা জাস্ট মুখে বললে পান। তাহলে সংবিধান যে জনগণ যে সংবিধানে এর মালিক, ক্ষমতার মালিক, তা আসে হচ্ছে ফ্রি ফ্লো অফ ইনফরমেশন থেকে। 2009 সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বানিয়েছেন শেখ হাসিনা। আর এই সংবিধানটা এবং যে কোনো আইন আপনি জাস্ট মুখে বলবেন, আপনাকে হাজির করে দেবে একেবারে আলাদিনের সেই দৈত্যের মতন, চারাগের সেই দৈত্যের মতন। আপনি আর কি চান রে ভাই? এম্পাওয়ারমেন্টের আর কি চান বলেন তো আমাকে? এই আইন, সামরিক আইনের সময় সংবিধান খুঁজে পাওয়া যেত না, তারা সংবিধানগুলোকে অকার্যকর করে রেখেছিল। যেমন এই 1 বছর ধরে তারা সংবিধানটাকে পদানত করে রেখেছে, ডিসফাংশনাল করে রেখেছে। আমার পরিচয়টা এখানে বলতে দেয় নাই কিন্তু সে। চিন্তা করেন আমার আইডেন্টিটি, আমি বাঙালি হিসেবেই তো বাংলাদেশি, আমি চাকমা হিসেবেই তো বাংলাদেশি। চাকমা তার পরিচয় বলতে পারে, আমি বাঙালি আমার পরিচয় বলতে পারি না। আমি দুটো, আপনার অনুমতি নিয়ে দুটো অনুচ্ছেদ পড়ে শোনাচ্ছি, তাহলে দর্শকরা বুঝতে পারবে যে আসলে বাংলাদেশের সংবিধানে কত সুন্দর কথা লেখা আছে। কেউ, কারণ এটা তো তারা পড়ে না, কখনো পড়া সামনের পর আনেও না। এখানে লেখা আছে, ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য, ইউনিটি, শুধু বাঙালি জাতীয়তাবাদ না, বাঙালি জাতির ঐক্য, ঐক্য ও সংহতি। এবার সলিডারিটিতে কি পাবেন? সলিডারিতে আমরা 15তম সংশোধনীতে লিখছিলাম বাড়ি ভাই, 15তম সংশোধনী লিখছিলাম এই কারণে যে আমি লিখি নাই, কিন্তু আমি সংবিধান অন করি বিধায় কথা লিখছি। কারণ আমি হৃদয় দিয়ে ওই 7ই মার্চের ভাষণে সোহরাওয়ার্দী উদ্যানে নিজেকে খুঁজে পাই। আমার কাছে দেশপ্রেমের স্ট্যান্ডার্ডটা হলো, যখন জাতীয় পতাকা ওঠে উপরে তখন আমার পশমটা দাঁড়িয়ে যায়, গুজবাম্প হয়। জাতীয় সঙ্গীত যখন বাজে তখন চোখ দিয়ে জল ঝরে। এটা হচ্ছে আমার কাছে প্যাট্রিয়টিজমের গুজবাম্প, প্যাট্রিয়টিজমের ইয়ার্ডস্টিক। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ যত লক্ষবার শুনি ততবার আমার মধ্যে রক্ত টকবক করে ওঠে। এটাই আমার কাছে দেশপ্রেমের স্ট্যান্ডার্ড। সেই জন্য বলছি যে আমরা লিখেছি 23 ক, তাহলে ওই বাঙালি জাতীয়তাবাদের সাথে আমাদের এটা যুক্ত হবে। লক্ষ্য করেন 72-এ যখন আমরা সংবিধান লিখছি বাড়ি ভাই, তখনও ইন্টারন্যাশনাল ইন্ডিজেনাস রাইটস ওইভাবে আসে নাই। ইন্ডিজেনাস রাইটস এর ডিক্লারেশন এসছে হচ্ছে আপনার 80-র দশকের পরে। হ্যাঁ, এমনকি সর্বশেষ আপনার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পার্টি তো 2007 সালের আনড্রিপে, ঠিক আছে। আমরা এটা যুক্ত করছি 2011 সালে। কি লিখছি?
আমি এটা ব্যারিস্টার আমিরকে জিজ্ঞেস করেছিলাম, বলছে যে দেখো আমরা তো 1972 সালে অত ভেবে পাই নাই, কিন্তু ওই যে ঐক্য সংহতি লিখছি ওখানেই বেঙ্গলি জাতীয়তাবাদকে অ্যাকোমোডেটিভ জাতীয়তাবাদ ধরতে হবে। ইট ডাজন্ট মিন দ্যাট দি এক্সক্লুশন অফ দি ইন্ডিজিনাস কমিউনিটি। এইটা আমরা এখন আবার সংশোধন করে কি লিখছিলাম, রাষ্ট্র বিভিন্ন উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা, ক্ষুদ্র জাতিসত্তা, হয়তো ইন্ডিজেনাস শব্দটা লিখতে পারি নাই, কিন্তু এথনিক মাইনরিটি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী, এথনিক গ্রুপস ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি, রিজিওনাল কালচার। তাহলে একটা পাইলাম আমার বেঙ্গলি মেন কালচার, আর একটা পাইলাম হচ্ছে রিজিওনাল কালচার ও ঐতিহ্য, হেরিটেজ সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা করব। সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশ। এই চান্স আপনাকে একটু জিজ্ঞেস করি, আমি এত কিছু বললাম, সে আদিবাসী বলতে চায়, আমি বলতে রাজি হলাম না কেন? এটা আমাদের হীনমন্যতা, আমরা অত ঔদার্য দেখাতে পারি নাই, উচিত ছিল। এটা আমরা দীপুমনির কাছ থেকেই আশা করেছিলাম, এটা আমরা শেখ হাসিনার কাছ থেকেই আশা করেছিলাম যে জাতীয় ইন্টারন্যাশনাল ইন্ডিজিনিয়াস ডেতে ওই শহীদ মিনারে সবাই আমরা একসঙ্গে নৃত্য করব বেহুরে লবণে। শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায় আদিবাসী দিবসে যখন পালন শুরু হলো, খালেদা জিয়া যখন আপত্তি করলো, তখন আদিবাসী দিবসে বাণী দিয়েছিলেন তিনি। দেখছেন? ঠিক আছে, তো রাষ্ট্রীয় পর্যায়ে গিয়ে অন্তত এথনিক কমিউনিটি শব্দটা এসেছিল, ওটা দিয়েও আমরা অনেক দূর যেতে পারতাম, কারণ প্রিপেয়ার্ডনেসের ব্যাপার আছে। দ্যাট ওয়াজ এ ফার অ্যাডভান্সমেন্ট ইন কম্পারিজন টু দি প্রিভিয়াস পজিশন। তাহলে এই কথা যখন লিখছি, এখন আপনি বলতেছেন যে বাংলাদেশি বলে পরিচিত হবে, তো বাংলাদেশি জাতীয়তাবাদের সংজ্ঞা আছে বিএনপির ম্যানিফেস্টোতে, বিএনপির ম্যানিফেস্টোতে। তাহলে আমার যে এই যে পুরো ইতিহাস, আমার যে হাজার বছরের বাঙালি সংস্কৃতি, গোলাম মুর্শিদের বিখ্যাত বই আছে, পড়েন না কেন? হুমায়ুন আজাদের বই আছে, আনিসুজ্জামান স্যার দেদারসে লিখেছেন, তাই না? সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের বই আছে, তাই না? তো এই যে তাদের তাদের চিত্রায়নে, তাদের ক্যানভাসে এই যে আমার হাজার বছরের বাঙালিয়ানা, আমার এই যে ভাষাগত যে বাঙালি জাতির ঐক্য, এবং এই ফরাসি দার্শনিক, আমি যেখান থেকে কথা বলছি, জোসেফ রেনান, আমি একটা বক্তৃতায় বলেছি যে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে যে বাঙালি জাতির ১০০ বছরের বেদনা ধারণ করেন, রেনান তাকে বলছেন দ্যাট ইজ অলসো এ সোল অফ এ নেশন and that is also a concomitant aspect of modern nationalism. আপনি এটা বাদ দিয়ে জাতীয়তাবাদকে কল্পনা করতে পারবেন না ভাই। সুতরাং এই দুটো ব্যাপারই থাকতে হবে, বাঙালি জাতীয়তাবাদও থাকতে হবে, বাংলাদেশি জাতীয়তাবাদও থাকতে হবে। শুধুমাত্র বাংলাদেশি বললে হয় কি, আমাদের দেশে এক স্ট্রোকে আপনি সবকিছু বাদ দিয়ে দিচ্ছেন। আপনি পয়লা বৈশাখ বাদ দিচ্ছেন, আপনি এই কিছুদিন আগে শরৎ উৎসবও বাদ দিচ্ছেন, আপনি লালন করছেন না। আপনি লালন, হাসন বা ওই শাহ আব্দুল করিম, এই পৃথিবীটা একদিন বাউলের হবে, আপনি অন করছেন। সবচেয়ে দুর্ভাগ্য ৭ই মার্চের ভাষণটাকে হেরিটেজ হিসেবে গ্রহণ করলো আন্তর্জাতিক সংস্থা, আমি এটাকে অন করলাম না। তাহলে এইভাবে আপনি যদি আমার তালিকা করতে বলেন, আমি আরো প্রচুর তালিকা করতে পারবো। আমার কুইক আর দুটো পয়েন্ট বলে আমি এই সমালোচনাটা শেষ করছি। সেটা হচ্ছে, শেষে লিখছে এই চার্টারের যে বিষয়গুলো অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো এই সরকার, মানে এই ফ্যাসিস্ট ইনুস সরকার, এরা নাকি বাস্তবায়ন করবে। এদেরকে বাস্তবায়ন করার অথরিটিটা কে দিল? আর এরা কিভাবে বুঝবে যে কোনটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য আর কোনটা বিলম্বে বাস্তবায়নযোগ্য? হু উইল ডিফাইন দ্যাট?
তাহলে এগেইন এই যে হুইমজিক্যালনেস, এই যে আনফ্যাটার্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আপনি দিচ্ছেন, আপনি সাংবিধানিক স্যাংটিটি ওয়ালা একটা ডকুমেন্টকে অ্যাডমিনিস্ট্রেটিভ রুলে পরিণত করছেন। সো মাই ফ্রেন্ডস, দে আর কমপ্লিটলি মিসলেড and misconceived about the idea of a constitution and mere administrative rules. এইভাবে হয় না। এতে হয়েছে কি, আমাদের দেশের লেখাপড়ার মান, আমাদের দেশের আইনজীবীদের মান, আমাদের দেশের আইন প্রফেসরদের মান, আইন পড়ানোর মান, এটা নিয়েই এক ধরনের মকারি করা হয়েছে। আমাদের স্ট্যান্ডার্ড নিয়েই প্রশ্ন উঠেছে যে এমন একটা ইল ড্রাফটেড ডকুমেন্ট কি করে এইভাবে জাতির সময় এবং অর্থ অপচয় করে এখানে এটা করা হলো। এটা হচ্ছে প্রশ্ন। শেষ সমালোচনা আমার সেটা হচ্ছে, বলছে যে রাজনৈতিক দলগুলো যদি নিজস্ব ম্যানিফেস্টোতে কিছু লিখে জনগণের ম্যান্ডেট নিয়ে আসে তবে এর ব্যত্যয় করা যাবে। তাই যদি হবে তাহলে এখানে এগুলো লিখেন। তাই তো আমরা বলতেছি যে রাজনৈতিক দলগুলো যার যার মতন ম্যানিফেস্টো দেয়, জনগণের কাছে যাবে, ফেরি করবে। আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আসুক জামাত, আসুক না, দেখি তারা কি বলে। আসো সাইফুল হক, আসো সাকি, আসো তোমার নূর, ফেরি করো। কিন্তু এখানে লিখে রাখছে প্রত্যেকটা জায়গায় লাল কালি দিয়ে, সর্বশেষ এটা তারা বলছে যে তবে যদি রাজনৈতিক দলগুলো ম্যানিফেস্টোতে ভিন্ন কিছু নিয়ে আসে তবে বাস্তবায়ন সেটা করা যাবে, এটা করা যাবে না। তাহলে কি হলো? Why are you playing with the emotion of the people? এটা তো হয় না। এবং বলছে যে সংবিধান সংশোধন, অর্থ বিল, আস্থা ভোট, জাতীয় নিরাপত্তা, এই প্রশ্নগুলো উচ্চ কক্ষে যাবে না। তো উচ্চ কক্ষে যদি এইগুলো না যায় তাহলে উচ্চ কক্ষের এই নাটকটার মানে কি? তারা কি জন্য যাবে? ওখানে কতগুলো ওয়াইজ একরামকে পাঠাবেন ওই পিআর সিস্টেম। বলছে যে ওই ক্ষেত্রে পিআর সিস্টেম চালু হবে। তার মানে ওই কতগুলো ইউটিউব মৌলানা ফতোয়াবাজ আছে না, এদেরকে এরা এখানে পাঠাবে, আর আপনি থেকে থেকে এদের কাছ থেকে ফতোয়াবাজি শুনবেন। সো দি জুলাই চার্টার ইজ অলসো ডিজাইনড টু টার্ন বাংলাদেশ ইনটু অ্যানাদার মোল্লাতন্ত্র, and there will be the rule of ayatollahs. ওই খোমিনি টাইপের একটা তন্ত্রের দিকে আলী রিয়াজের হাত দিয়ে এককালের জাসদ, বর্তমান কালের ইসলামিস্ট, টার্ন ইসলামিস্ট স্কলার এই আলী রিয়াজ, তিনি এই শুভঙ্করের ফাঁকি এখানে এটা রিকমেন্ড করে রেখেছেন। মোল্লাতন্ত্রের লোকগুলা কি এর জন্য স্বাক্ষর করতে গেল? বললো স্বাক্ষর করবে না, স্বাক্ষর করতে গেল তারা। আপনি ভাই খুব চমৎকার ভাবে, সহজ ভাবে, চমৎকার ভাবে তুলে আনছেন পুরো বিষয়টা। শেষ করবো আমরা, আপনি একটু আমাদেরকে বলেন এইটা কিভাবে সে আমার সংসদ যাওয়ার আগে, সংসদ হওয়ার পরে দুই তৃতীয়াংশ যদি আমার সক্ষমতা তৈরি হয় তখন না আমি কোনো আইনে যেতে পারি। এর আগে আমি কিভাবে এটাকে আইনে পরিণত করবো? এটা এখনো আইন নয়, এবং এমনকি এরা নিজেরাও জানে না বাড়ি ভাই। Simply they are playing with the emotion of the people. এরা নিজেরাও জানে না যে what they are doing। কেননা এখানে এই যে 86টা সংস্কার প্রস্তাব আছে, এর কোনটা নিয়ে আপনি জনগণের কাছে যাবেন? তাই না? এই জন্য এইগুলো কিন্তু অনেক সেন্সিটিভ ব্যাপারগুলা। যেমন এক জায়গায় আছে যে আইন পেশার লোকজন এখানে সংগঠন করতে পারবে না। এমন একটা জায়গায় আছে প্রাক্তন বিচারপতিরা বিচারপতি এটা ব্যবহার করতে পারবে না। এগুলো যে কোথায় সমস্যা দেখা দিচ্ছে বাংলাদেশ। তো এদের আসলে মানে নিজেরই আমার লজ্জা লাগে।
আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা বলে যে তোর মুরব্বি কেডা। এদের মুরব্বী হচ্ছে এই প্রফেসর আসিফ নজরুল, যারা নাকি এই সংবিধান নাকি পড়ায় ঢাকা ইউনিভার্সিটিতে। প্রফেসর ইকরামুল হকরা নাকি বাংলাদেশের সংবিধান আইন পড়ায়। তা এদের কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ নিয়ে আসা আবার সেগুলো আবার কোনটা বাদ দিয়ে আবার সাথে সাথে আবার একটা সংস্কার কমিশন। অদ্ভুত ব্যাপার। ইয়াং জেনারেশন স্মার্ট জেনারেশন, তারা কিন্তু আসিফ নজরুল পুরনো অনেক বক্তৃতা নিয়ে আসছে অনলাইনে, কিন্তু আগে কি বলতেন এখন কি বলছেন। ও তার তো এখন আমি এটা ফেরি হয়ে যাবে, তার একটা ওই গণপরিষদ বিতর্ক, এখানেও কিন্তু ওই সুরঞ্জিত সেনগুপ্তর মানে সমালোচনা করতে যায় সুরঞ্জিত সেনগুপ্তর প্রশংসা করছে, তাই না? তো করো, অসুবিধা নাই। কিন্তু ওখানে যে ওই গণপরিষদের বক্তব্যে যে কিছু কিছু ওই ৭২-এর প্রশংসা আছে, সেগুলো এখন আনলে তো একই আবার ওই সবাই আবার আর এক ধরনের বাটপাড়ি ধরা পড়বে সেখানে। তবে তো দুর্ভাগ্য না, এই সময় সুরঞ্জিত সেনগুপ্তের মতো লোকজন নাই, মওদুদ আহমদও নাই কিন্তু এখন, যারা এই সাবজেক্ট গুলো বুঝতো, বলতে পারতো। জমিরুদ্দিন সরকারও কিন্তু অ্যাক্টিভ না। তার বয়স হয়েছে। থ্যাংক ইউ ভাই। আর যদি কিছু সংযোজন করতে চান। সংবিধান বাস করে হচ্ছে একটা জাতির হৃদয়ে, সংবিধান সেখানে বেঁচে থাকে, এবং হৃদয় থেকে যদি সংবিধান মরে যায় তাহলে কোনো কোর্ট, কোনো রাজনীতিক সেই সংবিধানকে সেভ করতে পারে না। আমাদের সবার দায়িত্ব হচ্ছে এই সংবিধানকে লালন করা এবং এই বাংলাদেশটাকে সুরক্ষিত রাখা, আমাদের ইতিহাসকে সুরক্ষিত রাখা। জাতির ভাগ্যাকাশে নানান পথ পরিক্রমায়, ইতিহাসের বাঁকে বাঁকে নানান পরিবর্তন আসতে পারে, কিন্তু আমার রুট, আমার শেকড়, আমার গ্রোথকে বাধাগ্রস্ত করবে না। আমার গ্রোথ, আমার রুটকে বাধাগ্রস্ত করবে না। সুতরাং জুলাই সনদ নাম দিয়ে যে মিসনোমার, যে বিভ্রান্তি এই বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা সর্বৈবভাবে একজন সংবিধান আইনের একান্ত ছাত্র হিসেবে আমি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাসুম বিল্লাহ। খুব চমৎকার ভাবে, খুব সহজ ভাবে পুরো বিষয়টা তুলে আনলেন আপনারা। আমরা দেশটাকে ভালোবাসি, আমাদের দেশটাকে বিপদগামী করার এই চক্রান্ত ব্যর্থ হোক। সবাই ভালো থাকবেন।